X-ray analysis for nuclear power plants. তার মানে X-ray analysis for new NPPs যদি হয়, তাহলে আমরা এখন যেটা বলতে চাচ্ছি যে এটার মধ্যে অনেক টার্মিনোলজি আছে, অনেক কিছু ডিসকাশন আছে, সবকিছু এটা কোনো 129 পৃষ্ঠা, খুব বেশি বড় যে তা না, চোখ বুলাইলি এটা একটা দেখা যায় যে এটা তো কিছু কিছু এখান থেকে পড়াইছি যে এটা তো কিছু কিছু পড়ানোর মধ্যে আছে হলো একটু আগে দেখলাম, এটা তো এখান থেকে পড়াইছি ক্ল্যাডিং ফেলিউর কন্ডিশন, তাই না? একটা প্রেসার ভেসেল ফেলিউর কন্ডিশন তো আগে পাইছো, কন্টেনমেন্ট ফেলিউর কন্ডিশন আগে পাইছো। এখান থেকে এসে যে ইভেন্ট গুলো একসাথে, এই যে ইভেন্ট পসিবল সাবডিভিশন অফ ইভেন্ট অকারেন্সেস, তাই না? এটা তো পড়াইছি এখান থেকে। আর তো পড়াইছিলাম এখান থেকে যে ইভ্যালুয়েশন প্রসেসটা কি হবে, মানে ইভ্যালুয়েশন প্রসেসটা হলো যদি আমরা দেখি ইভ্যালুয়েশন প্রসেসটা এখানে একটা ইয়ে আছে, অ্যানেক্সার দেখতে পাবে, অ্যানেক্সার। আমরা যদি দেখি এটা লাস্টে, হ্যাঁ এটা এটা এই যে অ্যানেক্সার 1 প্রসিডিউর ফর পারফরম্যান্স অ্যান্ড এক্সরে অ্যানালাইসিস। এক্সরে অ্যানালাইসিসের জন্য আমরা যদি দেখি তাহলে এক্সরে প্রসিডিউর ফর পারফরম্যান্স অ্যান্ড এক্সরে অ্যানালাইসিস, এটা প্রসিডিউরটা কি এটা তোমাদের একটু পড়া প্রয়োজন। Performing an X-ray analysis is a complex task which places significant requirements on analyst. তার মানে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। X-ray analysis is performed in several steps. These steps need not always be sequential. Some can be carried out in parallel. Different kinds of activities are performed within each step. A general flow chart illustrating this procedure is shown in figure 1.1. No, 1 is annexure 1-1. IR1, I-1. Details for the activities indicated in the flowchart have already been given in the main text. তোমার এটা ডেসক্রিপশন দেওয়া আছে ফ্লোচার্টটা, তাহলে ফ্লোচার্টটা কি দেখি একটু। ফ্লোচার্ট ডেসক্রাইব করা আছে এখানে এই টেক্সটের মাধ্যমে। তো কতগুলো স্টেপ আছে এটা ফ্লোচার্টকেই দেখো। দিস ইজ দ্য টাইটেল কি ফ্লোচার্টের, flowchart of the basic steps in the X-ray analysis procedure. The dashed lines indicate the requirements on the database that depend on code selection. Like a dash size is a dash line যেটা। তাহলে এখানে কি অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস সিকোয়েন্সিয়াল এটা প্রথমেই পড়াইছিলাম মনে হয়, তারপরে এটা প্রসিডিওর, স্পেসিফিকেশন অফ দ্য ফ্যাসিলিটি। তাহলে আমরা যদি প্রথম দেখি বক্সটাতে কি আছে, স্পেসিফিকেশন যেটাকে ফ্লো চার্ট বলা হয়, তাই না? এটা দেখো ফ্লো চার্ট অফ দ্য বেসিক স্টেপস, কতগুলো স্টেপস আছে টু আলটিমেটলি টু গেট দ্য রেজাল্ট, এই যে এই জায়গায় আসার জন্য ইন দ্য অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস প্রসিডিওর। তাহলে এটাকে বর্ণনা করা হয়েছে, এটাই যে ফ্লো চার্টটাকে ডিসকাস করা হয়েছে এখানে কি কি পয়েন্ট আছে এখানে যদি আমরা দেখি, এখানে যদি টেক্সটে এই চারটার বর্ণনা ফ্লো চার্টটা, specification of facility observations of the accident analysis, specification of the facility, technical data, material, তারপরে হলো প্ল্যান, বিভিন্ন অপারেশন, বিভিন্ন ডাটা, ডিজাইন ডাটা, যদি হয় প্ল্যান্টের ডাটা। তাহলে বিফোর স্টার্টিং an accident analysis the facility, that means which unit of an NPP, একটা ইউনিটটা দুইটা, একটা ইউনিট নিতে হবে, সিমিলার ইউনিট আছে, একটা ইউনিট যদি নাও নিলা, is to be analyzed, needs to be clearly specified. For an NPP with several units, one reference unit is typically selected. তাহলে একটা ইউনিট নিবা, অনেকগুলো ইউনিট যদি থাকে, একটা অ্যানালাইসিস যদি সিমিলার থাকে। Clear definition of the goals and scope of the accident analysis are prerequisite for successful performance of the accident analysis. তাহলে selection of the approach to be used, আমরা কি selection of the approach, method to be, the selection of the method বা আমরা যদি ইউজ করি কি অ্যাপ্রোচ ইউজ করব, the approach to be applied for different purposes and for design and licensing purpose. Okay, design purpose একটা, licensing purpose আরেকটা, তাই না? Level of conservatism depends
in particular on the national regulatory requirements. The regulatory requirements on the design criteria, licensing criteria needs to be defined or agreed with the final user of the results. তাহলে যারা যারা ইউজ করবে, the national regulatory authority is typically involved. তারা যারা ডিজাইন লাইসেন্স দিবে, কনস্ট্রাকশন লাইসেন্স, অপারেশন লাইসেন্স দিবে, the approach needs to clearly define the kind of computer codes. তাহলে এখানে কি ধরনের approach আমাদের computer code, what kind of computer code is necessary to use that may be used in the X-ray analysis. Now, how the necessary level of conservatism needs to be reached, that is combination of best estimate codes with pessimistic assumptions. So the best estimate and conservative এর মধ্যে আছে, যেটার মধ্যে in addition with an estimation of the uncertainties in the analysis. তোমরা আগে জানো acceptance criteria, best estimate এর সাথে conservatism এর সাথে দুটো পার্থক্য, uncertainty গ্যাপ, কতটুকু গ্যাপ লাগবে, মানে ডিজাইন ক্রাইটেরিয়া একসাথে দূরে রাখার জন্য, সেফটি এনশিওর করার জন্য। তাহলে সিলেকশন অফ কম্পিউটার কোড, কি ধরনের কোড, কোন লেভেলে কি করবা, তোমরা জানো বিভিন্ন স্টেজ আছে, এক এক স্টেজে এক এক ধরনের কোড ইউজ করতে হয়। কোন লেভেলে তোমরা করতে চাও, এস্টিমেট করতে চাও অ্যাক্সিডেন্টটা, চিন্তা করে কোন ধরনের লেভেল অফ অ্যাক্সিডেন্ট, সেটার উপর ডিপেন্ড করে আমরা অন সাইট না অফ সাইট, কোন সাইটের মধ্যে কি ক্ল্যাট ফেলিউর না ফুয়েল ফেলিউর না আরপিপি ফেলিউর, তাহলে কন্টেইনমেন্ট ফেলিউর অন সাইট, তাই না? আউটসাইড তো হলো আউটসাইড, অফসাইড যেটা। তাহলে আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রে স্পেসিফিক কি করব না করব এটা আগে আমরা দেখব। মেথোডোলজি অফ দ্য অ্যাকশন অ্যানালাইসিস, তাহলে এখানে মেথোডোলজি তো অনেক বড়। দ্য গোল অফ অ্যানালিস্ট simulating the transient performance on an experimental facility is to obtain results which agree well with the experimental data. The main purpose of X-ray analysis for a real unit is usually to demonstrate that the safety goals are met. The licensing analysis, these goals are transformed into a form of acceptance criteria. Other acceptance, regulatory acceptance criteria, depending on the probability of the analyzed event. The fulfillment of the acceptance criteria usually needs to be demonstrated by using some kind of conservative or best estimate and approach, or a combination of both. In general, for events with higher probability of occurrence, more stringent assumptions need to be applied in accordance with the regulatory requirements. Unlike the analysis of transient performed on experimental facilities with exactly defined initial boundary condition, an important part of the X-ray analysis of NPP, real NPPs, is the selection of initial and boundary condition corresponding to given acceptance criteria. The choice of acceptance criteria affects substantially the assumption of the analysis. In general, different acceptance criteria necessitate different sets of assumption. তখন আমি এখানে বলতেছি যে এখানে মেথোডোলজিতে ডিসকাশন করা আছে যে কি মেথোডোলজি অফ দ্য অ্যাকশন অ্যানালাইসিসে এটা টেক্সট গুলো এখানে আছে, কি মিন করে, কি বোঝা যাচ্ছে, কি করতে হবে। তাহলে এখানে পরে আছে কালেকশন অফ দ্য প্ল্যান ডাটা। প্ল্যান ডাটা কি? তাহলে ডাটাবেস অফ দ্য অ্যাকশন অ্যানালাইসিস, এই বিষয়গুলো ডাটাবেস অফ দ্য অ্যাকশন অ্যানালাইসিস। তারপরে হলো মনে হয় ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক। Engineering handbook মানে full description how the plant data have been converted into an input data DAC for a given computer code. Computer code এর জন্য ডাটা বুক তৈরি করা। ডাটা বুক মানে ইঞ্জিনিয়ারিং ডাটা বুক তৈরি করা। The engineering handbook মানে ডাটা বুক should allow a unique interpretation and reproducibility of the code inputs data DAC. It is strongly recommended that an independent review of the engineering handbook be performed. তাহলে ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক কি? ডেভেলপমেন্ট অফ দ্য ইনপুট ডাটা DAC, তাহলে ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন ভ্যালিডেশন অফ দ্য ইনপুট ডাটা DAC, এটা এই প্রসিডিউর গুলো এটাকে এখানে ফ্লো চার্ট হিসাবে বর্ণনা করা হয়েছে। এই ফ্লো চার্টের কিছু কিছু বিষয়াদি উপরে টেক্সটে বর্ণনা করছে টেক্সট হিসাবে। তাহলে আমাদের প্রথম বক্সে স্পেসিফিকেশন অফ দ্য ফ্যাসিলিটি, specification of the objective and scope of the X-ray analysis.
This is the primary goal. Specification of the facility, specification of the objectives, and scope of the action analysis. এটাকে আমাকে ডিফাইন করতে হবে, স্পেসিফিক করতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে এটা যদি যায় তাহলে এটা তোমার দিকে একটা হলো প্ল্যান ডাটা কালেকশন, ডাটাবেস ডেভেলপমেন্ট, সিলেকশন অফ অ্যাপ্রোচ মেথড কিভাবে, তাহলে এখানে দেখ একটার সাথে এটা যদি যায়, এটা এদিক দিয়ে এটা, আবার এটা এদিকে এভাবে, তাহলে এখানে রিকোয়ারমেন্টস ডাটা আসলো। তাহলে রিকোয়ারমেন্টস এর মধ্যে এখান থেকে দেখো এখানে যাচ্ছে ডেভেলপমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক, development of the plan model, verification and validation of the plan model, and preparation of scenario, modification of the plan model, execution of calculations, checking of results, and interpretation of the results. তাহলে এই হলো যদি আমরা দেখি এটার সাথে, যদি এটা যদি কখনো ফ্লো চার্টে তাহলে মডিফিকেশন টিউনিং যদি করতে হয়, এখান থেকে যদি আমরা দেখি প্ল্যান ডাটা কালেকশনের সাথে ডেটা ফর ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, তাহলে এখান থেকে এটার সাথে এটা লিঙ্ক, এটা থেকে এটা দিক যাবে। তোমরা জানো এটার সাথে আবার এটা ডেভেলপমেন্ট অফ প্ল্যান মডেল, তাহলে এটার সাথে এটা রিলেশন, আবার এটার সাথে কি রিলেশন আছে সিলেকশন অফ মেথড, সিলেকশন অফ কম্পিউটার কোড কিভাবে করব, ডেভেলপমেন্ট অফ মেথোডোলজি, ডেভেলপমেন্ট অফ মেথোডোলজি code and other methodology এটা কি যাবে acceptance criteria methodology and acceptance checking results and modification যদি করতে হয় তাহলে এটা আবার এদিকে ঘুরবে, ঘুরে আবার এদিকে আসবে। ফাইনালি এটা যদি হয় তাহলে এখানে ইন্টারপ্রিট করে আমরা কি পাবো। তাহলে একটা প্রবলেম বা ইভেন্টকে যখন আমরা ধরবো তখন ধরে কিভাবে এই ইভেন্টকে অ্যানালাইসিস করব, ইভেন্টটার কি ধরনের, আর কি ইনপুট, কি ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন, কি অ্যাজাম্পশন, কোন লেভেল অফ ইভেন্ট, এবং এটা আমরা কোন মেথডে কোন ধরনের এস্টিমেট করব, এবং এটা করে আমরা ডিজাইনের জন্য না লাইসেন্সিং এর জন্য, লাইসেন্সিং ক্রাইটেরিয়া মিট করার জন্য না ডিজাইন ক্রাইটেরিয়া মিট করার জন্য, ডিজাইন ক্রাইটেরিয়া মিট এবং লাইসেন্সিং ক্রাইটেরিয়া এক এক সময় এগুলো বিভিন্ন রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে, সেফটি ডিজাইন ক্রাইটেরিয়া আছে, তোমরা জানো আগে দেখাইছিলাম যে সেফটি ডিজাইন ক্রাইটেরিয়া, আবার রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। ডিজাইনার পয়েন্ট অফ ভিউতে তারা একটা ক্রাইটেরিয়া দেয়, সেট পয়েন্ট দেয়, আর রেগুলেটরি আরেকটা সেট পয়েন্ট দেয়। যারা ডিজাইন করবো তাদের একটা লিমিট দেয়, লিমিটস এন্ড কন্ডিশনস, তোমাদেরকে ডিজাইন সেট পয়েন্ট, ডিজাইন ক্রাইটেরিয়া, আর একটা রেগুলেটরি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, রেগুলেটরি বডি যেটা অপারেটর থেকে দিবে তোমরা এই কন্ডিশনে তোমরা রিঅ্যাক্টর চালাবা, এটা ভায়োলেট করা যাবে না অপারেশন করার জন্য। আর ডিজাইন সেট পয়েন্ট হলে রেগুলেটরি জানে ডিজাইন সেট পয়েন্ট কি, কারণ প্রথমে ডিজাইন সেট পয়েন্ট ফর ডিজাইনের জন্য তারা লাইসেন্স তারা দিয়ে দিবে, ডিজাইন কে সেফগার্ড, তোমরা জানো ডিফেন্সিভ ডেপথ অনেকগুলো আছে, ইঞ্জিনিয়ারিং সেফটি ব্যারিয়ার্স এন্ড ডিফেন্সিভ ডেপথ লেভেল, এগুলো অনুযায়ী তারা ম্যানুফ্যাকচারাররা যখন ডিজাইন করে, ডিজাইনাররা রিঅ্যাক্টরের বিভিন্ন কম্পোনেন্ট তারা ডিজাইন সেট পয়েন্ট গুলো তারা বলে দেয়, এবং এটা কত পার্সেন্ট সেফটি মার্জিন আছে এটা তারা ডিক্লেয়ার করে। এই ডিক্লারেশন থেকে দেখে রেগুলেটরি বডি তখন আবার দেখে এগুলি সব অ্যানালাইসিস করে, ডিজাইন ক্রাইটেরিয়া থেকে অ্যানালাইসিস করে তারা সব দেখে, তখন তারা আরেকটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ফিট করে এটাকে অপারেটর থেকে দেয়, অপারেটরকে ইনস্ট্রাকশন দেয়, গাইডলাইন দেয়, এবং বলে যে এটা এরকম ভাবে চালাইতে হবে করতে এই সিচুয়েশনে। এরকম মনে করো ইমার্জেন্সি অপারেটিং প্রসিডিউর কি করতে হবে এটাও তারা দিয়ে দিবে, নর্মাল অপারেটিং প্রসিডিউর সেটাও দিয়ে দিবে, এবার শাটডাউন প্রসিডিউর তাই না এটাও দিয়ে দিবে, অপারেটিং নর্মাল ইমার্জেন্সি এন্ড নর্মাল। এই সমস্ত কারণে আমি বলতে চাচ্ছি যে তাহলে তারা একটা ক্রাইটেরিয়া ফিট করে রেগুলেটরি বডি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, একটা মেথডোলজি কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেই প্রসেসটাই এখানে বলে আসছে যে এখানে কি 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 পয়েন্টে এগুলো এই যে এখানে কি কি স্টেপ গুলো লাগে ডিজাইন সেকশন অ্যানালাইসিসের ক্ষেত্রে কি কি অ্যাক্সিডেন্ট কি কি স্টেপস লাগে, ভেরিয়াস স্টেপস টু অ্যানালাইসিস ইভেন্ট, অ্যাক্সিডেন্ট ইভেন্ট, এই বিষয়গুলো তোমরা দেখার জন্য বলছিলাম, যেটা আগে পড়ানো হয়েছে মানে বলা হয়েছে, তোমরা এগুলো একটু দেখবা।
এটা হলো এইটাই পার্টটা, এইটার এই এটার মধ্যে অনেক ধরনের গ্লোসারি আছে। এই সেফ অ্যাক্সিডেন্ট রিপোর্ট অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস ফর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, এটা তোমার দেখছো মনে হয়, সবাই আগে দেখাইছিলাম। তাহলে এটার মধ্যে গ্লোসারিজ আছে, অনেক ধরনের টেক্সট আছে। এটা আমাকে হার্ড কপি করে নিচ্ছি। তো এটার মধ্যে আসলে লাস্টে এক্সাক্টটা তো বুঝাইলাম যে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস এর প্রসিডিউর কি, তার ফ্লো চার্ট গুলো কি, তারপর ইয়াগুলো নাকি, তো এগুলো তোমরা দেখে নিও, তো করে নিও যে এগুলো আছে এখানে। হ্যাঁ, আগে তো তোমাদের যেটা অ্যাক্সিডেন্ট ফেনোমেনা, অ্যাক্সিডেন্ট ফেনোমেনোলজি পড়াইছিলাম লাস্টে দুইটা স্লাইডে, তাই না? এখন যদি এটা যায়, তাহলে আমি যদি আরেকটা দেখি যে তোমরা কি এটা দেখতে পাচ্ছ? না স্যার। এটা আসতেছে কেন? এটা আসে না কেন? রিটার্ন টু মিটিং কি হইলো? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ না? স্যার হচ্ছে ফাইলের লিস্ট দেখা যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ এখন? না স্যার, আবার শেয়ার করুন। এখন না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার। কিসের মধ্যে ঝামেলা করে সব শেয়ার দিয়ে আবার যায়। এবার হয়েছে? স্যার আবারও ফাইল এক্সপ্লোরারের ওখানেই দেখাচ্ছে। মানে কি? এবার দেখতে পাচ্ছ? জি স্যার, এবার দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে যে the seven criteria of risk reduction in nuclear disaster। আর মনে করো একটা একটা ডকুমেন্ট, যে এখানে যদি আমরা বলি যে রিস্ক রিডাকশনের জন্য কি কি, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য রিস্ক রিডাকশনের জন্য কি কি পয়েন্ট আছে, কি কি ফ্যাক্টর গুলি আছে, what factors are involved or need to be considered to reduce risk in disaster management, নিউক্লিয়ার ডিজাস্টারের ক্ষেত্রে। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, তোমরা দেখো এগুলি তোমরা জানো। তোমরা যদি দেখো যে টাইপ অফ রিঅ্যাক্টর এন্ড ফুয়েল, অ্যাক্সিডেন্ট প্রিকশনারি মেজার্স, হ্যালো হ্যাঁ বলো। হুম হুম। কেন চেয়ারম্যান নিজে তো যাইতে পারে, চেয়ারম্যানকে যাইতে পারে। হ্যাঁ, আমি অনলাইন নীতিমালার জন্য ইয়া করতে চেয়ারম্যানটা থাকতে পারে, চেয়ারম্যান থাকাই দরকার। আর ওরা কি ফর্মটা নিছে? কৃষি চয়েস ফর্ম। হুম। হ্যাঁ, ওরা যাতে ওরা কদিন জমা দিবে, ওরা শেষ করে দেব, ওরা তাড়াতাড়ি জমা দিয়ে দেব, যত তাড়াতাড়ি পারে জমা দিলে শেষ করলেই তো আমি আমি ডিসিশন দিতে পারি, তাই না? হুম, ঠিক আছে, তোমার সাথে যোগাযোগ করলে ওভাবে করে দিও, ঠিক আছে? আচ্ছা। হ্যালো, হ্যাঁ এখন দেখো
The accident precautionary measures, evacuation efficiency, accident management, culture of safety culture, degree of country development, degree of country dependency on technology and aid, liability nuclear legislations, national legislations and compensation mechanism, liability international legislation and compensation mechanism, national legislation and international legislations and ফিউচার এনার্জি মিক্স। তাহলে এই কয়টা ফ্যাক্টর আসছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়, সাতটা, আটটা, নয়টা, 10টা ফ্যাক্টর। তাহলে আমরা বলছি যে এই ফ্যাক্টর গুলো মানে লায়াবিলিটি অফ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টস, দ্য কস্ট অফ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ডিপেন্ডস অন unaccountable factors. Some of the main factors are A. The cost of nuclear accident depends on nuclear accident এর কস্ট রিডাকশন করতে গেলে তুমি দেখো এক একটা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের কস্ট কত দেখো, দেখতে পাচ্ছ? 3 মাইল আইল্যান্ড, তাহলে মিডল টাউন পেনিসিলভেনিয়া, অ্যাথেন্স আলাবামা ইউএসএ, তারপর হলো ম্যাসাচুসেটস ইউএসএ, প্লেমাউথ চার্নোবিল ইউক্রেন, তারপর হলো ইস্ট জার্মানিতে আছে ক্রিসফোর্ড, এটা আরেকটাকে দেখ কালপাকাম ইন্ডিয়া, কিন্তু ফুকুশিমাটা এখন এটার মধ্যে নাই, এটা আগে মনে হয়। তাহলে দেখো তোমাদের বলছিলাম যে কত বিলিয়ন মিলিয়ন ডলার টিএমআরআই সবচেয়ে এখানে কত, টিএমআরআই তো এখানে আসে না, এই যে 1034 মিলিয়ন ডলার, 1 নম্বর দিক দিয়ে 2, এখানে 2400 মিলিয়ন ডলার মিডল টাউন। তাহলে সবচেয়ে বেশি কোনটা খরচ, কোনটা হচ্ছে চার্নোবিলটা হলো অনেক বেশি। তাহলে ফুকুশিমা কি আরো বেশি না কম? তাহলে এই যে অ্যাক্সিডেন্ট কস্ট অফ সাম নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড ওয়াইড কি ধরনের খরচ আছে? হ্যালো, আচ্ছা আমি একটা ক্লাসে আছি না, পরে তোমার ফোন দিই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, বিকালে দিয়ে ফোন দিও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তাহলে কি বলতে চাচ্ছি, 3 মাইল আইল্যান্ড ইউএসএ, মিডল টাউন পেনিসিলভেনিয়া, অ্যাথেন্স, যাকে এগুলো তোমরা একটা ডাটা দেখছো, ডাটা যে ডাটাগুলোতে এত কোন কোন অ্যাক্সিডেন্ট কত ইকোনমিক লস হয়েছে, তাই না? এগুলোর মধ্যে এখানে কিছু আছে বর্ণনা। আমরা বলতে চাচ্ছি যে এখানে যদি মনে করো তোমরা অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস করতেছো, তোমরা পড়তেছো, এখানে অ্যাক্সিডেন্টের একটা কি কি কস্ট হতে পারে, ফুকুশিমা ক্যাটাস্ট্রফির কথা বলা আছে এখানে। এই যে এটা একটু আমি দিব তোমরা তোমরা দেখে নিও এখানে কি, যে এটা অর্থ হলো যে তোমাদের একটু বাড়া চিন্তা করো যে একটা অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস হবে, অ্যাক্সিডেন্ট কেন লাগছে, অ্যাক্সিডেন্ট কেন অ্যানালাইসিস করতে হবে, অ্যাক্সিডেন্ট কেন ম্যানেজ করতে হবে। যে একটা দেখো প্রথম চিন্তা করা হয় ক্ল্যাট যাতে ফেল না করে, এটা এটা যাতে নর্মাল আবার আনা যায়, কিছু আনওয়ান্টেড ইভেন্ট হলো আবার যাতে রেস্টোর করা যায়, ট্রাই থাকে যাতে আর বেশি না জায়গা। আমরা তো নিজেদের মধ্যে তাই করি, তাই না? ছোটখাটো ইভেন্ট গুলো হইলে মিনিমাইজ করে দিই, এই যা আবার নর্মাল হওয়ার চেষ্টা করি, ওখানেও তাই। যদি এটার থেকে যায় তাহলে ফুয়েল মেল করবো, ফুয়েল মেল করতে না কন্ট্রোল করতে পারলে আরপিবি ফেল করবো, আরপিবি ফেল করলে কন্ট্রোল করতে না পারলে ক্রোমিয়াম যাবে হলো কন্টেনমেন্টের মধ্যে, কন্টেনমেন্ট যদি ফেল না করে তাহলে বাইরে চলে যাবে, রেডিও অ্যাক্টিভিটি অ্যাটমসফিয়ারিক ডিসপারশন হবে। আবার অ্যাটমসফিয়ারে যদি চলে গেল তাহলে কি কাজ থাকবে, অফসাইড ম্যানেজমেন্টে, যাতে মানুষ কম রেডিয়েশন খায়, মানুষ কম পরিমাণ এফেক্টেড হয়। সেরকম প্রত্যেকটা বিষয় স্টেপে কিন্তু প্রাণান্তর প্রচেষ্টা থাকে এবং চেষ্টা থাকে যাতে মিনিমাইজ করা যায়, কমানো যায় কিনা, স্টপ করা যায় কিনা, আরো কনসিকুয়েন্স ওয়াইডার কনসিকুয়েন্স যাতে না হয়, এটাই চিন্তা করা হয়। কারণ তুমি দেখো যখন সব শেষ হয়ে গেল তারপরেও অফসাইডে যদি চেষ্টা না করা হয় তাহলে কি হবে, অনেক মানুষ ইভাকুয়েট করতে হবে, ওখানে তো টাকার বিষয়। অনেক মানুষকে প্রথম তো 5 কিলোমিটার, প্রথম 1 কিলোমিটার 2 কিলোমিটার এভাবে করে আগায়, 10 কিলোমিটার 15 কিলোমিটার 20 কিলোমিটার 25 কিলোমিটার 30 কিলোমিটার পর্যন্ত শেষ পর্যন্ত ম্যাক্সিমাম ইভাকুয়েশন বুঝতেছে একটা কমপ্লেক্স প্রসেস, মানুষকে ইভাকুয়েট করা, শেল্টারিং দেওয়া, ট্রিটমেন্ট করা,
তো ওখানেও চিন্তা করতে হয় যে আসলে উইন্ড স্পিড কোন দিকে আছে, ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি, ল্যান্ড কন্টামিনেশন, ওয়াটার কন্টামিনেশন, এয়ার কন্টামিনেশনস, প্ল্যান্ট কন্টামিনেশনস, হিউম্যান কন্টামিনেশনস, এগুলো যাতে কম করা যায়, তাহলে কম ধরনের কনসিকুয়েন্স, ইকোনমিক লস কম হবে। তাহলে এই বিষয়টা আমরা তাহলে বুঝতে পারছি যে ওখানেও কিন্তু অফসাইট ম্যানেজমেন্ট আমাদের একটা বড় রোল আছে, হিউম্যান ইন্টারভিউ। এই ক্ষেত্রে যতটুকু কমানো যায় ওখানে যাতে প্রতি স্টেপে স্টেপেই কমানোর বিষয় আছে। তাহলে আমরা যদি রিস্ক রিডাকশন করতে চাই, কি কি ধরনের ফ্যাক্টর গুলো জড়িত, এবং একটা মনে করো এনার্জি মিক্সের কথা বলা হয়েছে, এনার্জি মিক্সের কথা রিস্কের ক্ষেত্রে কেন ইনভলভমেন্ট আছে বলতে পারবা সাদমান? এনার্জি মিক্সের কথা কেন বলা হয়েছে যে রিস্কের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা জড়িত, এনার্জি মিক্স? সাদমান? হুম, সাদমান বলতে পারবা? সাদমান কি শুনতে পাচ্ছ? নাই, সাদমান হারাই গেছে। তাহলে কে আছে দেখি, সেনরিতা বলতে পারবা? হুম, জি স্যার। যে এনার্জি মিক্স এই ফ্যাক্টরটা কিভাবে জড়িত ইকোনমিক লসের সাথে, মানে রিস্ক রিডাকশনের ক্ষেত্রে, মানে যদি রিস্ক রিডাকশন হয়, রিডাকশন করতে হয় কিন্তু ডিজাস্টারের ক্ষেত্রে, তাহলে এনার্জি মিক্সও একটা ফ্যাক্টর। এনার্জি মিক্স তাহলে এটা কিভাবে জড়িত, ইনভলভমেন্ট কি হবে এই ফ্যাক্টরটা? স্যার বলতে পারবো না, আমি এখনো বুঝি না এই জিনিসটা, এই এনার্জি মিক্স টার্মটা কি বোঝাচ্ছে। এনার্জি মিক্সটা কি আমরা বুঝি, সেটাই আমার কাছে তাই মনে হলো। সাদিয়া বলতে পারবা? না স্যার। কেন? স্যার এটা কখনো জানি না এনার্জি মিক্স কি। এনার্জি মিক্স বোঝো নাই? যে কোল এনার্জি মিক্স বলে না, ফুয়েল মিক্স এনার্জি মিক্স, কোল আছে, গ্যাস আছে, নিউক্লিয়ার, উইন্ড, সোলার, ওই এনার্জি মিক্স নেই এগুলো। এখন মনে করো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইয়ে হয়ে গেল, এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ড্যামেজ হয়ে গেল, এটা তার সহজে চালু করতে পারবে না। তাহলে যদি পাওয়ার না দেয়, এটা চালু হবে না, ধ্বংস। তাহলে অন্য অন্য তাহলে কি হয়, পাওয়ার ক্রাইসিস হয়ে যাবে না? পাওয়ার ক্রাইসিস হলে পাওয়ার নিয়ে তাহলে অনেক লোডশেডিং করতে হবে, তো এটা অনেক ইকোনমিক লস না, এটা রিস্ক বেড়ে গেল না, এনার্জি রিস্ক বা এনার্জি ক্রাইসিসটা বেড়ে যাবে না? তাহলে ইকোনমিক লস বেড়ে যাবে না? তাহলে এনার্জি ম্যানেজ করবো কি করে? এই যে 1200 হোক 15-2000 হোক কয়েকটা একসাথে অ্যাক্সিডেন্ট যদি হয়, হয়ে যায়, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে 1200 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট তো পাওয়ার তো সাপ্লাই বন্ধ হয়ে গেল। তাহলে এটা তো অন্য জায়গা থেকে আনতে হবে, অন্য জায়গা আনতে না আনতে পারলে তাহলে কি হলো, বেড়ে গেল না? তাহলে এটার জন্য কি আলাদা কাকে রেডি রাখতে হবে না? অন্য পাওয়ার প্ল্যান্ট চালু করে, রেশনিং করে, ব্যালেন্সিং করে, তারপরে পাওয়ার ক্রাইসিসটা মিনিমাইজ করতে হবে, নাহলে ইকোনমিক লসটা আরো বেড়ে যাবে পাওয়ারের জন্য, মানে ইন্ডাস্ট্রি চলবে না, চাকা চলবে না, প্রোডাকশন হ্যাম্পার হবে, আরো লস হবে না? দ্যাটস ওয়াই এনার্জি মিক্স ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তাহলে এটা কি হলে কি করবো, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে এটা তো চলবে না, এই পাওয়ার কোথা থেকে ম্যানেজ করবে? হাউ ডু ইউ ব্যালেন্স? তাহলে ইকোনমিক লস কি আরো বেড়ে যাচ্ছে না? হাউ টু মিনিমাইজ দ্য ইকোনমিক লস ডিউরিং ডিজাস্টার ম্যানেজমেন্টে, অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তুমি অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস, তাহলে ইকোনমিক লসটাকে তুমি কিভাবে মিনিমাইজ করতে চাচ্ছ? The energy mix is also one of the important factors. ওটা কি আসে প্ল্যানিং এ? এবার বোঝা গেছে সরণি? আর কি জানি বললাম সনরিতা, সেটা তো বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সনরিতা তো কোনো কথা বলে না আর। মনে হয় স্যার নেট কানেকশন চলে গেছে। সাদিয়া?
জি স্যার। ক্লিয়ার এখন তাহলে? জি স্যার, মানে কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কোনো প্রবলেম হলো অন্য প্ল্যান্ট থেকে ম্যানেজ করতে হবে, এটার জন্য রিস্ক বেড়ে যায়, এটা জিনিসটা। হ্যাঁ, নিউক্লিয়ার পাওয়ার যদি এটা যদি সে অ্যাক্সিডেন্ট হলো একটা প্ল্যান্টে, তার পাওয়ার তো সে দিতে পারবে না, তো এই পাওয়ার করতে আনবে? যদি পাওয়ার অন্য জায়গাতে ম্যানেজ না করতে পারে তাহলে কি ইকোনমিক লস বেড়ে যাবে না আরো এই অ্যাক্সিডেন্টের জন্য? স্যার জি তার মানে স্যার, কি ফ্রান্সের মতো দেশ বিপদে আছে? কোনটা? তার মানে কি স্যার ফ্রান্সের মতো দেশ বিপদে আছে? কারণ অবশ্যই বিপদ আছে যদি অল্টারনেটিভ না থাকে, অ্যাক্সিডেন্ট হয়। কারণ তুমি দেখো জাপান একটা উদাহরণ, জাপান তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন বন্ধ করে দিচ্ছে অনেকগুলো, এখন কতদিন চলতো, তারা পাওয়ার ক্রাইসিসের জন্য কি অবস্থা, রেশনিং করে অনেক ইন্ডাস্ট্রিতে তারা চালাইতে পারে নাই, তারা প্রচুর ইকোনমিক লসে পড়ে গেছে এই নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের জন্য। এটা তো একটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তার পাওয়ার প্রোডাকশন করতেছে না, এটা তো তার প্ল্যান্টের ক্ষতি, সেটা তো একটা আছেই। ওভারঅল আবার এটা তো এক জায়গায় থাকে না, অনেকগুলোর সাথে তো ইন্টারলিঙ্কড, পাওয়ার জেনারেশন ইন্টারলিঙ্কড না? জি স্যার। তাহলে তাহলে যদি পাওয়ার না থাকে, সাফিসিয়েন্ট পাওয়ার যদি না থাকে, তাহলে তো তোমার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, অফিস অন্য জায়গায় রেশনিং করতে হয়, পাওয়ার ক্রাইসিস হয়ে গেলে আর ইকোনমিক লস বেড়ে যাবে না? তাহলে অ্যাক্সিডেন্টের রিস্ক আরো বেড়ে যাচ্ছে না? নিউক্লিয়ার পাওয়ারের রিস্ক আর অন্য জায়গায় সে এফেক্ট করতেছে না? নট অনলি কে যে খালি তোমার এই প্ল্যান্ট কি ক্ষতি হয়ে গেছে তা না, কিন্তু আদার সেক্টরও সে এফেক্ট করতেছে এবং রিস্ক বাড়াই দিচ্ছে। তো এর জন্য কি প্ল্যান করতে হবে, কি স্টেপ নিতে হবে রিস্ক রিডাকশন ক্ষেত্রে ডিউরিং নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, ইকোনমিক রিস্ক? এই জন্যই সে বলছে যে এখানে তোমাদের কি মানে ইকোনমিক পড়াচ্ছে, জুগানি সাহেব পড়াইছে? জি স্যার। পড়াইছে কিছু? পড়াইছে। কি কি পড়াইছে? হুম, কি কি পড়াইছে? আইআরআর পড়াইছে, এনপিভি পড়াইছে? আইআরআর, এনপিভি? হ্যাঁ নাফিস, আইআরআর পড়াইছে? আইআরআর, এনপিভি পড়াইছে? স্যার একটু দেখতে হবে স্যার। ও জানি না, তাহলে কি বলবো, দেখতে হবে বলে। তাহলে আমি এখানে বলছি যে দ্য 7 ক্রাইটেরিয়া অফ রিস্ক রিডাকশন ইন নিউক্লিয়ার ডিজাস্টার, আমি সে কথা বলতেছিলাম যে তাহলে এখানে কি কি আছে, এগুলো একটা মানে কমন আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য যেটা কি হয়েছে এগুলো কিন্তু পড়তে হবে, পরীক্ষা থাকতে পারে এখান থেকে। এটা আমি বলতে চাচ্ছি যে 7 ক্রাইটেরিয়া রিস্ক রিডাকশন, আর অনেক ক্রাইটেরিয়া আছে রিস্ক রিডাকশনের জন্য ডিউরিং নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টে। কারণ তুমি কি আর হয়ে যায় এই নিউক্লিয়ার ডিজাস্টারে, তাহলে এই নিউক্লিয়ার ডিজাস্টার ডিউরিং এই নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের সময় কি কি ক্রাইটেরিয়া আছে ফর রিস্ক রিডাকশন করতে পারো, এনার্জি মিক্সটা তোমার রেডি করতে হবে, সেফটি কালচার, এই যে ফ্যাক্টর গুলো বলো না, কস্ট অফ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ডিপেন্ডস অন আনঅ্যাকাউন্টেবল ফ্যাক্টরস, কস্ট অফ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, তাই না? এখানে 7 ক্রাইটেরিয়া বলতেছে রিস্ক লায়াবিলিটি অফ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, এই যে এইটা এক, তাহলে 2 এরকম করে আছে, 2 7 ক্রাইটেরিয়া, 3 4 5 6, তাহলে 7, এই 7টা ক্রাইটেরিয়া রিস্ক রিডাকশন। আরটা হলো এখানে হলো দ্য কস্ট অফ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ডিপেন্ডস অন নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের কস্টটা, মানে the economic lossটা, the cost of a nuclear accident, that means the economic loss হতে পারে কি, কতগুলো ফ্যাক্টর উপর ইকোনমিক লস ডিপেন্ড করতে পারে। এখানে অনেকগুলো ফ্যাক্টর, তার মধ্যে এখানে কিছু ফ্যাক্টরের কথা বলা হয়েছে, যে এই যে ফ্যাক্টরগুলো ফর ইকোনমিক লস রিডাকশনের জন্য। ইকোনমিক লস রিডাকশন করার জন্য তোমার রিস্ক রিডাকশন, যেটা এক জিনিস না,
রিস্ক রিডাকশনের জন্য 7টা পয়েন্ট এখানে 7 ক্রাইটেরিয়া অফ রিস্ক রিডাকশন ইন নিউক্লিয়ার ডিজাস্টার ইন নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট। আসলে ইকোনমিক কস্ট ইনভলভমেন্ট, ইকোনমিক লস বা ইকোনমিক্স, কস্ট অফ ইকোনমিক্স অ্যাক্সিডেন্টের সময় বা এখানে যদি করা হয় তাহলে কি কি ফ্যাক্টর আছে যেটা কস্ট রিডাকশন মানে কস্ট ইনভলভ, কস্টের সাথে জড়িত, যেগুলো ইয়া করতে হবে, অ্যাড্রেস করতে হবে। আমরা তো বলেছিলাম যে নিচে একটা টেবিল দেখাইছিলাম তাই না, একটা যে এগুলো বের করে ওইভাবে চিন্তা করে ওইভাবে অ্যানালাইসিস করে যে কি ধরনের লস হয়, ক্ষতি হয়। একটা বলেন একটা অ্যাক্সিডেন্ট এত লস হয়, এত লস হয়েছে তারা এগুলো। আমি এই স্লাইডটার কথা বলতে চাইছি যে এই যে স্লাইডটা দেওয়া আছে 7 ক্রাইটেরিয়া অফ রিস্ক রিডাকশন ইন নিউক্লিয়ার ডিজাস্টার। তাহলে এখানে যে ট্যাক্সগুলো এটা পরে রেখেছে কিছু কমন সেন্স বিল্ড আপ করার জন্য যে কি কি হতে পারে, অ্যাক্সিডেন্ট যদি হয় কস্ট কেন বাড়ে, কিভাবে বাড়তে পারে, অথবা নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট যদি মিনিমাইজ করতে হয় রিস্কটা কিছুটা, তাহলে কি কি ফ্যাক্টর গুলো কনসিডার করতে হবে। একটা লায়াবিলিটি অফ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, লায়াবিলিটি কি আছে, লায়াবিলিটি জানো, লায়াবিলিটি নিউক্লিয়ার লায়াবিলিটি ফর সিভিল পাবলিকদের জন্য, এইটার মধ্যে এটা অনেকগুলোর উপর ডিপেন্ড করে লায়াবিলিটিস এইগুলো, তাই না, এগুলো কস্ট রিডাকশনের ক্ষেত্রে। তাহলে একটা হলো সেফটি এন্ড সিকিউরিটি অফ দ্য নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি, সেফটি সিকিউরিটি কি পর্যায়ে, এটার মধ্যে এখানে বর্ণনা আছে, সেফটি সিকিউরিটি তোমরা পড়ছো। তারপরে একটা পয়েন্ট হলো sustainable fuel and technology. তাহলে possible question that ought to be asked concerning the nuclear fuel cycle. How feasible, sustainable is uranium mining worldwide? তাহলে এখানে sustainability of fuel cycle and technology, reserve, fabrication, pollution, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, দেখো এটা দেখলে বুঝতে পারবা। তারপরে হলো সাস্টেনেবিলিটি, এজিং টেকনোলজি, তাহলে এখানে এজিং টেকনোলজি আছে। এজিং টেকনোলজি বুঝো যে একটা টেকনোলজি ইউজ করতে গেলে তার একটা অ্যাক্সিডেন্ট প্রন হয় বা অ্যাক্সিডেন্টের ইয়াতে আসে। এজিংটা প্রোটেকশন করার জন্য, এটি এজিং করার জন্য কি ধরনের নিউ টেকনোলজি বা এজিং ম্যানেজমেন্ট করার জন্য সেটা এজিং গেলে। নিউক্লিয়ার এনার্জি পলিউশন, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, তাহলে নিউক্লিয়ার এনার্জি পলিউশন কতটুকু করে কি করে না, এটা তো এনভায়রনমেন্টাল যদি পলিউশন হয়ে যায় তাহলে তো কস্ট বেড়ে যাবে, তাই না, ডিকার্বনাইজেশন করতে হবে। তাহলে এখানে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের উপর কস্ট রিস্ক জড়িত, মানুষের মানে মৃত্যু, মানে মানুষের রোগ ব্যাধি আশঙ্কা, ক্লিন এনার্জি হলে বা আনক্লিন থাকলে তখন কি হবে, এগুলো নিউক্লিয়ার এনার্জি পলিউশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনটা। তাহলে আসে হলো জব অপরচুনিটি, তো জবটাও তো একটা পার টেরাওয়াট আওয়ার ইলেকট্রিসিটি প্রোডাকশন। তো এখানে তো বিভিন্ন এনার্জি মিক্সের জন্য জবের দেশে প্রতি টেরাওয়াট আওয়ারে কত লোক দরকার এনার্জি জেনারেশন করার জন্য, প্রোডাকশন করার জন্য। তাহলে জেনারেশন অফ জবস ইজ এসেনশিয়াল টু when considering any investment in the country of South. এটার জন্য তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এনভায়রনমেন্টাল জাস্টিস, এখানে আছে যে when perceiving global environmental agenda such as the ozone layer depletion and how it has been tackled successfully since the Montreal Protocol, Kyoto Protocol, COP Protocol, বিভিন্ন COP Protocol আছে, সেটার মধ্যে জাস্টিস এনশিওর, যেমন বারাক ওবামা এনভায়রনমেন্টাল ইয়াতে ক্লাইমেট চেঞ্জের একটা ফান্ড তৈরি করছিল, ওটাতে গ্লোবালি এগ্রিমেন্ট এগ্রি করছিল যে তারা কিভাবে মিটিগেট করবে ক্লাইমেট চেঞ্জটাকে। তো সেটা তো ট্রাম্প এসে আর এটাকে ফুল ইয়া করলো না, ওই এগ্রিমেন্ট থেকে সে বেরিয়ে গেল না, সে ফান্ডও দিবে না, কোনো কাজও কোনো কিছু, অথচ ওরা সবচেয়ে বেশি পলিউটার কান্ট্রি। তার এনভায়রনমেন্টাল জাস্টিসের বিষয়ে এনশিওর করতে হবে। তা নাহলে এখান থেকে অনেক ধরনের যে রিপোর্ট নিউক্লিয়ার ডিজাস্টার ক্ষেত্রে অনেক ধরনের ইয়া হতে পারে, মানে হেলথ রিস্ক হতে পারে, রেডিয়েশন হেলথ হ্যাজার্ড তোমরা জানো। তাই এগুলো এনভায়রনমেন্টাল জাস্টিসটা এনশিওর করে। এই 7টা পয়েন্টের উপর আমরা দেখি তাহলে রিস্ক রিডাকশনের ক্ষেত্রে নিউক্লিয়ার ডিজাস্টারে নিউক্লিয়ার ডিজাস্টার, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের 7 ক্রাইটেরিয়া অফ রিস্ক রিডাকশন। তাহলে এখানে এগুলো
পয়েন্টগুলা কি? হ্যাঁ, কস্ট রিডাকশনের জন্য, কস্ট কন্ট্রোল করার জন্য কি কি কস্ট যাতে বেশি, ইকোনমিক লস, ইকোনমিক পয়েন্ট অফ ভিউতে কি কি ফ্যাক্টরস গুলো আছে যেটা কস্টটাকে কম, মানে মোটামুটি তোমার মানে ফ্যাক্টর গুলো ডিপেন্ড করে, সেই ফ্যাক্টর গুলো লেখান। আমি সেই কথাই বলতেছিলাম যে এটা একটু দেখে নিও। আর আগেরটা তো বললাম অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস প্রসিজার এন্ড স্টেপ, কয়টা স্টেপ আছে, ফ্লো চার্টটা কি সাথে কানেকশন করে ট্যাক্সর গুলো। তো এই জিনিসটা হলো যেটা জেনারেল, এটা জেনারেল, কিন্তু এটা জেনারেল বিষয় অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো সেটা আমি একটু অ্যাড্রেস করলাম আর কি, যে কমন সেন্স তোমাদের মানে আউটলুক বাড়ানোর জন্য, যে আসলে অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিসটা কি এবং এগুলো অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস রিস্ক কি কি ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর গুলো কি কি উপর ডিপেন্ড করে, নাহলে কস্ট আরো বেশি বেড়ে যেতে পারে, আরো লস হতে পারে। তাহলে এগুলোর জন্য কি কি করতে হবে, কাজ করতে হবে। একটা হলো রিস্ক রিডাকশন, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের সময় কি ধরনের কয়টা ফ্যাক্টরস আছে রিস্ক রিডাকশন করা যায়, রিস্ক কমে যেতে পারে, কন্ট্রোলের মধ্যে রাখা যেতে পারে, সেই বিষয়গুলো। তো তোমাদের অ্যাজাম্পশনের ক্ষেত্রে কত ওই ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন, বিভিন্ন ধরনের ক্ষেত্রে এগুলি আসলে লাগে। তো যত আইডিয়া বেশি পারবে করবে, যে একটা অ্যানালাইসিস করবা, রিস্ক অ্যানালাইসিস, সেফটি অ্যানালাইসিস, অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিস, তোমার প্রবলেমটা সম্পর্কে ডিটেল ধারণা থাকতে হবে, ইনডেপথ ইয়ে থাকতে হবে। তারপর তুমি জানো একটা ইভেন্ট নিয়ে অ্যানালাইসিস করছো, ফল্ট ট্রি, ইভেন্ট ট্রি, বা ইভেন্টে একটা ফল্ট ধরছো দেখছো, তাই না? ওইগুলি সম্পর্কে বিশাল ধারণা থাকতে হবে, এবং কোন স্টেজে আছে, কোন লেভেল অফ ইনসিডেন্ট না অ্যাক্সিডেন্ট, এগুলোকে ধরেই তোমাকে কিন্তু সমাধানে যেতে হবে, করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেকানিজম, অ্যাক্সিডেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে ফেনোমেনা, তুমি বুঝতে পারছো যে বিভিন্ন ধরনের ফেনোমেনা ক্রিয়েট হতে পারে, হয়। তা আমরা কখন কোন স্টেজে কি ধরনের ব্যবহার করব, টুলসটা কি নিব, মেথোডোলজি কি নিব, ইনিশিয়াল কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন কি ধরবো না ধরবো, কোন ধরনের কোড টোড আছে, সমস্ত কিছুই তুমি কিন্তু আসলে তোমরা এগুলো ইয়া করে দেয়। আমাদের একটা জেনারেল প্রজেক্ট, এটা এই সাবজেক্টের ওভারভিউটা কি হতে পারে, আমরা কি পড়াইছি সাবজেক্টের থেকে, যদি আমরা একটা রিভিউ করতে চাই। তোমরা মঙ্গলবারে ক্লাসটা যেহেতু বুধবার বৃহস্পতিবারে হবে না, তাহলে মঙ্গলবারে ক্লাস হবে, ওখানে রিভিউ ক্লাস বা আরো কিছু থাকলে তোমরা যদি বুঝতে চাও তোমরা একটা দেখে এসো। তোমরা এই টপিক গুলো যেগুলো কারণে পড়ানো হয়েছে বা অ্যাড্রেস করা হয়েছে, তোমরা যদি দেখে আসো, তাহলে হয়তো আমরা কোশ্চেন নিয়ে প্যাটার্ন নিয়ে আলাপ করতে পারি, আবার কোন কোন টপিক গুলো মানে ইম্পর্টেন্ট এবং কি কি পড়ানো হয়েছে একটা সামারি করে আমরা মঙ্গলবারে ক্লাসটা শেষ করে দিতে পারি। স্যার 417 কি তাহলে স্যার এই পর্যন্তই, মানে আর কোনো স্যার এক্সট্রা ম্যাটেরিয়াল পড়াবেন? আর কোনো এক্সট্রা মেটেরিয়াল পড়াবো না, আচ্ছা, আর কোনো মেটেরিয়াল এক্সট্রা পড়াবো না এই পর্যন্ত। আর 415 হলো আমরা রবিবারে পড়াবো, আর সোমবার বা মঙ্গলবারে মনে হয় লাগতে পারে, যদি লাগে তাহলে মঙ্গলবারে 415 417, কারণ 415 স্যার একটা একটু আগে যে হ্যাঁ স্যার একটু আগে যে বড় টেকডকটা দেখালেন, ওইটার মানে কি কি পড়তে হবে? এটা তো বললাম খালি যে ওই যে পেজ 77 78 এর জিনিসটাই লাস্টে অ্যানেক্সারটা পড়বা। এখানে কিছু কিছু পড়াইছি স্লাইডে দেখবা, আবার গ্লোসারিজ গুলো আছে না, প্রথম ডেফিনিশন গুলো তোমরা দেখবা না, ওটা তো ওটা থেকেই। স্যার তাও একটু ডেফিনিট ভাবে বলে দিলে ভালো হয়। ওটা বেশি, ওটা তো এত কিছু ওটা তো আমি অনেকগুলো দেখবা যে একাডেমিক না, বুঝছো, অনেক পয়েন্ট একাডেমিক না, অনেকে বোঝার জন্য, জাস্ট নিজের বোঝার জন্য, রিডিং মেটেরিয়াল হিসাবে, বুঝতে পারছো। ওটা হলো মেনলি যে গ্লোসারিজ গুলো, আর অ্যানেক্সার যেটা পড়ালাম লাস্টে আজকে, ওই স্টেপ অ্যাকশন অ্যানালাইসিস যেটা পড়াবো, ফ্লো চার্ট আর স্টেপ গুলো, এটা। আর বাকিগুলো মনে স্লাইডে পড়াইছি, অন্যান্য স্লাইডে যে ক্যাটাগরাইজেশন অফ ইনিশিয়েটিং ইভেন্টস, এগুলি পড়ানো হয়েছে, সেফটি ফাংশনস এগুলি পড়ানো হয়েছে আগে, এগুলো আলাদা স্লাইড তৈরি করে, এটা থেকে স্লাইডে কিছু আসছে, বুঝছো। তাহলে আমরা 415 এরটা হলো রবিবারে একটা ক্লাস আছে, আর একটা ক্লাস যদি মঙ্গলবারে নেই, দুইটা সব পাশাপাশি, তাহলে 41 ক্লাসটা তো শেষ করবো আর কি। 41 সে ক্লাসটাই আমরা একটু এই সপ্তাহে তো আছে 41, কালকে তো 41, কালকে কি, কালকে 415টা নেই,
জি স্যার কালকে নেন স্যার 415 415 টা নেই, তাহলে তো একটু আগে গেলাম, বুঝছো? 415 টা একটু পিছিয়ে আছে। স্যার ট্রাই করে ফেলেন যদি স্যার কালকে 415 শেষ করে ফেলেন স্যার, তাহলে স্যার নেক্সট উইক জাস্ট রিড কোশ্চেন নিয়ে স্যার কথা বলবেন স্যার। হ্যাঁ কালকে 415 টা আমি দেখি কালকে শেষ করতে পারি কিনা, কারণ জি স্যার যদি শেষ করি তাহলে হয়তো আগামী সপ্তাহে রিভিউ ক্লাসগুলো দুইটা রিভিউ নিব আর কি। কেননা স্যার 417 আর 415 মিলায় আপনার দুই পার্ট মিলে কিন্তু স্যার অনেক মানে সিলেবাস কিন্তু স্যার অনেক বিশাল স্যার। আপনি আমাদেরকে যদি স্যার একটা প্যাটার্ন নিয়ে ধারণা সাজেশন না দেন স্যার তাহলে স্যার পারবো না তাহলে মরে যাবা, মরে জি স্যার আপনি আরো সহজ করে বলুন, আমি আপনি আরো সহজ করে বললেন স্যার যে মরে যাবো। মরে যায় না, মরে যায় না। জি স্যার আপনি বাঁচাবেন। আমি কেমনে বাঁচাবো? বাঁচানোর মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? তোমাদের আর কোনো কোশ্চেন আছে আজকে? স্যার এই যে আজকের দুইটা ম্যাটেরিয়ালস একটু আপলোড দিয়ে দিন স্যার। আচ্ছা দিয়ে দিবা। হ্যাঁ আর স্যার ওই অ্যাটেন্ডেন্স আর নেওয়া লাগবে না স্যার, ওই যে ফাইনাল হয়ে গেছে স্যার পার্সেন্টেজ। কে বলছে? স্যার সিফাত স্যার আর ডিপার্টমেন্ট থেকে আমাদের লিস্ট দিয়ে দিচ্ছে। মানে কলেজিয়েট হয়েছে, নন কলেজিয়েট কারা কারা আছে? আমারটা আমি দিব, দেখা যাক এরা নিবে, কালেক্ট করবে। জি আমরা নিয়ে নিই, দেখা যাক। আমি দিয়ে দিই। জি স্যার আপনি নিয়ে রাখতে পারেন। তারা কি লাগবে না লাগবে সেটা তো অন্য। কারা কারা ঝামেলা আছে? তাহলে কি ইয়া আসো নাকি? আব্দুল আল মাশরুফ কি আসো? সে কি ডেঞ্জার না? ডেঞ্জার না, সে নাই। ফুয়াদ রায়হান খান নাই। ফারিন খান আসো? ইয়েস স্যার। তোমার ঝামেলা নাই তো? না স্যার। ফারজানা বিনতে ফারুক, তোমার ঝামেলা আছে? না স্যার। হাকিমুজ্জামান কি আছে না নাই? জি স্যার আছে স্যার। তোমার কি ঝামেলা আছে? ঝামেলা তো আছে স্যার। ঝামেলা আছে? হ্যাঁ পাইছি। জি স্যার। আমি আজকে দিলাম। তাহলে হাসিবুল হোসেন আশিক। জি স্যার। তোমার ঝামেলা নাই তো? নো স্যার, ঝামেলা নেই স্যার। সরণি, তোমার ঝামেলা আছে? জি স্যার আছে মনে হয়, আমি একটু চেক করতেছি। চেক করতেছ? কবে আর চেক করবা বলো? ইস্তাক মোহাম্মদ সোহেল রানা ঝামেলা আছে? ইস্তাক মোহাম্মদ সোহেল রানা আসো?